মেঘভাঙা বৃষ্টিতে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ওখানে পুনর্বাসন সম্ভব নয়। ওদের অন্তত 2 কাঠা করে জমি দেওয়া উচিত। ঘর বানাতে অন্তত 5 লক্ষ টাকা দেওয়া উচিত। এটা রাজ্য সরকার করতে পারেনি। বিজেপিকে ক্ষমতায় আনলে এর স্থায়ী সমাধান করব, উত্তরবঙ্গ যাওয়ার আগে বলেন শুভেন্দু অধিকারী। আমি নিজের চোখে দেখে এসেছি, গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্টে রয়েছে, এবং যাদের এই ভূমিধসে বা মেঘভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয়। ওইখানে ওদের ঘর করা সম্ভব নয়। ওদের যেটা করা উচিত, যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই, ওদের মিনিমাম 2 কাঠা বা 5 ডিসমিল করে জমি দেওয়া উচিত। আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই 1,20,000 টাকার স্কিমে হয় না। ন্যূনতম কাঠ এবং টিন দিয়ে ঘর বানাতে গেলেও 5 লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত। এটা রাজ্য সরকার করতে পারেনি, করেনি, করবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলা কাণ্ডে আরও একজন গ্রেফতার। মান্নান সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতে তোলা হবে ধৃতকে। এর ফলে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। যদিও ধৃতদের কারো নামে এফআইআরে নেই। যে 8 জনের নামে এফআইআর দায়ের হয়েছে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর যে হামলা কাণ্ড, সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। মান্নান সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতে তোলা হবে ধৃতকে। আর এরই ফলে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। যদিও ধৃতদের কারোর নামে এফআইআরে নেই। যে 8 জনের নামে এফআইআর দায়ের হয়েছে তাদের কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আজই শিলিগুড়ির হাসপাতালে ভর্তি খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আজ শিলিগুড়ির হাসপাতালে ভর্তি খগেন মুর্মুর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেন। দুর্গাপুরের ছায়া এবার আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ছাত্রীকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তার সহপাঠীর বিরুদ্ধেই। অন্যদিকে এদিন দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, সবাইকে আমি একটাই বার্তা দিচ্ছি, তোমরা কাউকে বিশ্বাস করো না। প্রশ্ন উঠছে, তবে কি এই ধরনের ঘটনায় সহপাঠীদের ওপরে বিশ্বাসের জায়গাটা কোথাও ভেঙে যাচ্ছে? সবাইকে আমি একটা বার্তা দিচ্ছি, আমার মেয়ে যেমন লাইফটা ক্যারিয়ারটা নষ্ট করে দিল, তোমরা কাকে বিশ্বাস করো না। অ্যারিস্টটল বলেছিলেন, বন্ধুত্ব হলো 2টি দেহে বসবাসকারী একক আত্মা। কিন্তু দুর্গাপুর থেকে আনন্দপুর, 2 প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই। যে সহপাঠীর সঙ্গে ওঠা বসা, ক্লাস করা, খেতে ঘুরতে যাওয়া, সেই তাদের বিরুদ্ধেই কিনা উঠছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীকে, আর আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত তারই সহপাঠী। গত 26শে সেপ্টেম্বর কলকাতার বুকে আনন্দপুরের একটি ফ্ল্যাটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে এসে তাকে অচৈতন্য করে ধর্ষণ করেন সহপাঠী রাজদীপ রায়। তার যেটা অভিযোগ যে গত 26 তারিখে তারই সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ওই যে যুবক যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সে আসে এবং সে জানায় তার আরেক বান্ধবীর কিছু জিনিস এই ফ্ল্যাটের মধ্যেই রয়েছে এবং সেটা নিতে সে আসে, এবং এরপর তরল জাতীয় কিছু তাকে খাইয়ে তাকে চৈতন্য বা তন্দ্রাচ্ছন্ন করে দেয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে লিখিতভাবে অভিযোগ জানান ওই অভিযোগকারিনী। সূত্রের খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন 2য় বর্ষের ছাত্রী। ওই অভিযোগ করেছে মেয়েটা থানায় গিয়ে। উনি পুলিশের থেকে আমি সবটা জেনেছি। 26 তারিখে ঘটেছে, ওরা এফআইআর করেছে, তার আগের দিনে এফআইআর করেছে, তারপরের দিনে পুলিশ আমার বাড়িতে এসেছে। ঘটনার 12 দিনের মাথায় আনন্দপুর থানায় দায়ের হয় অভিযোগ। তারপর থেকে বেপাত্তা ছিল অভিযুক্ত।
অবশেষে মঙ্গলবার নির্যাতিতা সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সরসোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে 22শে অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। কমপ্লেন্টের ভিত্তিতে একটা 376 এর কেস স্টার্ট করি। অ্যাকিউজ যাকে আছে তাকে কিছুদিন পর আমরা অ্যারেস্ট করতে পারি, অ্যাবসকন্ড করে গেছিল। কালকে আমরা কোর্টে প্রোডাকশন করে পুলিশ কাস্টাডি প্রেয়ার করি। ডাইরেক্ট কোর্ট আমাদের 22/10 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ধৃতের পরনে থাকা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, করা হবে মেডিকো লিগ্যাল টেস্ট। আবির দত্ত, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। চোখ রাখবো পরের খবরে। কালীপুজোর আগে সবুজ আতশবাজি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময়ে ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। সেই সঙ্গে সবুজ বাজি বিক্রিতেও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। অন্যদিকে এ রাজ্যে বুধবারও অসমাপ্ত থাকে বাজি টেস্টিং প্রক্রিয়া। কালীপুজোর বাকি আর মাত্র কটা দিন। তার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময় ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দেয়, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা NEERI এর ওয়েবসাইটে আপলোড করা তালিকা অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় শুধুমাত্র দীপাবলির আগের দিন ও দীপাবলির দিন সকাল 6টা থেকে 7টা ও রাত 8টা থেকে 10টার মধ্যে সবুজ আতশবাজি ফাটানো যাবে। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে শনিবার থেকে সোমবার অর্থাৎ দীপাবলির দিন পর্যন্ত বিক্রি করা যেতে পারে সবুজ আতশবাজি। শুধুমাত্র NEERI-তে রেজিস্টার্ড ও পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সুরক্ষা সংগঠন বা PESO থেকে লাইসেন্স প্রাপ্তরাই এই সবুজ বাজি বানাতে পারবেন। শুধুমাত্র এনসিআর এলাকায় প্রশাসনের তত্ত্বাবধানে এই জাতীয় পণ্য বিক্রি করা যাবে। নজরদারির জন্য পেট্রোলিং টিমও গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরাও। এ রাজ্যেও বেআইনি বাজি রমরমা আটকাতে বাজি পরীক্ষার ব্যবস্থা করে কলকাতা পুলিশ। কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এবং NEERI এর তরফে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিতি হননি, ফলে অসমাপ্তই থাকে বাজি পরীক্ষা প্রক্রিয়া। 11টা থেকে ওদের আসার কথা ছিল। নিরি আর আপনাদের এর তরফ থেকে পিসিবির তরফ থেকে ওদের রিপ্রেজেন্টেটিভদের মেল পাঠানো হয়েছিল, জানান দেওয়া হয়েছিল যে আজকে এটা অর্গানাইজড হচ্ছে। তারা এখানে এসে পৌঁছয়নি। রিজনেবল টাইম 1:10 বাজে এখনও পর্যন্ত, তো এসে পৌঁছয়নি, তাই এটা আলটিমেটলি স্ট্যান্ড ক্যান্সেল হলো। বাজি ব্যবসায়ীদের একাংশের অবশ্য দাবি, শব্দবাজি বিক্রিতে আগেই লাগাম পরিয়েছে সুপ্রিম কোর্ট। মহামান্য হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের প্রারম্ভিক নির্দেশ অনুসারে 2023 সালে এটা অ্যাক্ট পার সারা ভারতবর্ষে 125 ডেসিবেল করে দেওয়া হয়। মানে একটা বাজি আমরা ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করতে পারবো না উইথাউট টেস্টিং উইথ নিরিতে সেটা টেস্টিং হওয়ার পর সেটা বাজারে আসবে। এটা হচ্ছে এখনের যে প্রসেস বা পদ্ধতি। অলরেডি যে বাজিগুলো আমরা প্রডিউস করেছি সে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে নিরি এনলিস্টেড। লেটেস্ট যে রিপোর্টটা আছে 1400 কোম্পানি এনলিস্টেড, 1403 এনলিস্টেড। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সখানের কাছে, বাকিটাই ম্যাক্সিমাম তামিলনাড়ু কিংবা রাজস্থান। সেই লিস্টটা হচ্ছে আমাদের যদি বলে বৈধ বাজির ম্যানুফ্যাকচারের লিস্ট। শেষ অবধি কালী পুজোয় কি লাগাম পরানো যাবে দূষণে? বাস্তব পরিস্থিতি কি থাকে সেটাই এবার দেখার। বিজেন্দ্র সিংহ ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।